তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আবারও এক্সপ্লোর করব সার্ভাইভিং উইথ অ্যান এসএস র্যাঙ্ক ইনভেন্টরি চ্যাপ্টার 3। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে আমাদের কিম জুনহো একটা গ্রিল্ডের ম্যানেজারের সাথে কথা বলতে গেছিল। তো কিম জুনহো একটা অনুরোধ করছিল এই ম্যানেজারের কাছে, বলতেছে যে তাহলে আপনার অনুরোধটা হচ্ছে যে ভুলে যাওয়া মন্দিরের কাছে আপনাকে নিয়ে যাওয়া। এরপর কিম জুনহো বলতেছে হ্যাঁ, এটা একদম সঠিক, আমার কোনো শর্ত নেই এতে। ম্যানেজার এখানে বলতেছে আমার কাছেও একটা অনুরোধ আছে এরকম একটা, যে ভুলে যাওয়া মন্দিরের কাছে একজনকে নিয়ে যেতে হবে। তো আপনি কি সেখানে যেতে চান, মানে এটা আর কি মনে মনে বলতেছে। তো এরপর ম্যানেজার ভাবতেছে কিন্তু এই র্যাঙ্ক মার্সেনারি কেন ওই জায়গায় যাবে। এরপর এই ম্যানেজার বলতেছে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছিল একটা প্রিস্টের, মানে একটা পুরোহিতদের। তো সে বলছে আমার একটা গার্ড দরকার সেই মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। তো সেখানে আগে থেকে কয়েকজন গার্ড দেওয়া হয়েছে। এবার কিমজুনও বলতেছে হ্যাঁ, এটা একদম পারফেক্ট, আমি এটাই নেব। তো আমার মার্সেনারি জায়গায় বডি গার্ড বলে কেমন হয়, এটাই বেশি ভালো হবে। এরপর কিমজুনও বলতেছে আমার কোনো রেওয়ার্ডের প্রয়োজন নেই, আমি ফ্রিতেই ওখানে যাব, শুধু আমার টেম্পলে পর্যন্ত দিয়ে আসতে পারলেই হবে। তো এরপর ম্যানেজার বলতেছে আপনি কি অন্যান্য বডিগার্ডদের মতন আচরণ করবেন যাদের এখানে সুরক্ষা প্রয়োজন। মানে আর কি বলতে চাচ্ছে যে যেহেতু আমাদের এমসি ফ্রিতে যাচ্ছে, তো সেই জন্য বুঝতেছে না যে সে আমাদের সাহায্য করবে কিনা যাত্রীদেরকে। তো কিম জুনও বলতেছে এটা এরকম না, যদি কোনো বিপদ আসে তো আমি এখানে অলসের মতন দাঁড়িয়ে থাকবো না, আমিও যে লড়াই করব। তো এরপর এমসি বলতেছে এখন আমাকে প্রত্যাখ্যান করা তার পক্ষে কঠিন হওয়া উচিত। যাই হোক, তাকে তো আর এত বেশি পুরস্কার দেওয়ার দরকার হবে না। তাই কি বলতেছে আমাদের এমসি মনে মনে। উল্লেখ করার কোনো বিষয় না যে গ্রিল্ডের দৃষ্টিকোণ থেকে দেখলে পরে যে লড়াই করার শক্তি যত বেশি থাকবে যাত্রীদের সুরক্ষাও তত বেশি বাড়বে। এরপর ম্যানেজার বলতেছে আমি বুঝেছি, এখন আমি আপনার অনুরোধটা নিতে পারবো। কিম জন্য খুশি বলতেছে হ্যাঁ, এটা কাজ করেছে। তারপর ম্যানেজার বলতেছে যে এই পরিবর্তনটা তাদেরকে জানাতে হবে আর আপনার কাগজপত্রটাও রেডি করতে হবে। তো এখানে কিম জুনের সিস্টেম বলতেছে আপনি এখানে সাইন করেছেন একটা বডিগার্ডের রিকোয়েস্ট হিসেবে, এই রিকোয়েস্টটা খুব শীঘ্রই সচল হয়ে যাবে। তাই কি বলতেছে মানে অ্যাক্টিভ হয়ে যাবে, গ্র্যান্টেড হয়ে যাবে। তো ম্যানেজার এমসিকে বলতেছে আপনাকে অনেক ধন্যবাদ এই অনুরোধটা নেওয়ার জন্য, এতে পুরোহিত যাত্রাটা আরও ভালোভাবে হবে। তো কালকে সকালে খুব তাড়াতাড়ি আসবেন, এখন রাত্রে যেতে পারেন। এরপর এমসি বলতেছে আমাকে এখন ফিরে যাওয়া উচিত, যদি এখানে কেউ আমার আইডেন্টিটিটাকে যদি বের করতে পারে তাহলে অনেক বিপদে পড়তে পারি। তো এই ম্যানেজারটাও মনে হচ্ছে কিছু একটা জানে, তো সেই জন্য হাসতেছে এখানে। তো এখানে 3জন বডিগার্ড দাঁড়ায় রয়েছে আর এখানে তারাও নাকি এই মন্দিরে যাবে। তো এখানে গল্প করতেছে তোমরা কি শুনেছো এখানে এ র্যাঙ্ক বডিগার্ড আসবে আমাদের সাথে। তো এই বডিগার্ড বলতেছে যে কি একটা এ র্যাঙ্ক আসবে এখানে, এই জায়গাটা আবার কি কাজ তার। দেখো সে আসছে, আপনি যা বলেছেন তা ভালোভাবে দেখুন। তো এই বডিগার্ড এখানে বলতেছে তো আপনি কি সেই এই র্যাঙ্ক বডিগার্ড না? তো আমি হচ্ছে রেমন্ড। তো আমাদের এমসির নাম এখানে মন্টে রাখছে আর এখানে বলতেছে আমার নাম হচ্ছে মন্টে। তো এখানে এমসিকে আমরা মন্টে বলেই ডাকবো। তো মন্টে আর এখানে রেমন্ড দুজনে হাত মিলিয়ে এনেছে। তো মন্টে এখানে মনে মনে বলতেছে কিন্তু আমি এটাও ভাবিনি যে এখানে এতগুলো মানুষ আসবে। মন্টে বলতেছে এখানে তো শুধু 4জন বডিগার্ড আছে। এরপর আমাদের এমসি ভাবতেছে যে আমি যেহেতু এখানে এই র্যাঙ্ক হিসাবে যোগদান করেছি, তো ম্যানেজার হয়তো এই বাকিগুলোকে বাদ দিয়ে দিয়েছে, যেহেতু আমি এই র্যাঙ্ক তো বাকিগুলো লাগবে না। তো আমাদের এমসির মনটা অনেক খারাপ হয়ে যায়, এখানে ম্যানেজার তাকে বোকা বানিয়ে দিচ্ছে আর এখানে বলতেছে আমি সম্পূর্ণভাবে বোকা ছিলাম। এবার এই লোকটা এখানে বলতেছে যে আমরা কি এখনো তার জন্য অপেক্ষা করব, মানে যে আমাদেরকে এখানে ডেকেছেন যাওয়ার জন্য। এখানে একটা মেয়েদের পা দেখানো হয়, এই মেয়েটা মনে হয় প্রিস্ট হতে পারে, তো সেই প্রিস্টটা এখানে আসছে। তো এই মেয়েটা মনে হয় এখানে ভাড়া করছিল এই 4জন বডিগার্ডদের যে পুরনো মন্দিরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তারপর এই মেয়েটা এসে বলতেছে যে তোমরাই কি সেই ভাড়া করা লোক যারা আমাকে মন্দিরে নিয়ে যাবে। এই মেয়েটা অনেক দৌড়ায় দৌড়ায় আসছিল, তো সেই জন্য হাঁপ লেগে গেছে আর বলতেছে দেরি করে আসার জন্য দুঃখিত। তো এই মেয়েটা হচ্ছে ক্লারা লুনা। তো এই মেয়েটা আর কি মন্দিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট দিয়েছিল। তো এমসির সিস্টেম এখানে বলতেছে এটা হচ্ছে ক্লারা, এটা হচ্ছে ভুলে যাওয়া মন্দিরের সদস্য। তো এইটাই হচ্ছে জয়েন করার জন্য রিকোয়েস্ট দিয়েছিল। এরপর সেই রেমন্ড আগে এসে বলতেছে আমার নাম হচ্ছে রেমন্ড, আপনার সাথে দেখা করে ভালো লাগলো পুরোহিত। এরপর এমসি তার পোশাকের বিবরণ দিচ্ছে আর বলতেছে যে সে অনেক দেরি করে এসেছে আর সে মনে হয় তাড়াহুড়ো করে আসার কারণে তার পোশাকগুলো অগোছালো মনে হচ্ছে। এরপর সেই ক্লারা এখানে এমসির দিকে তাকায়। তো এরপর এমসি বলতেছে মনে মনে কি সে আমার দিকে তাকাইছে। ক্লারা বলতেছে সে কি কোনো খারাপ কিছু মনে করতেছে না তো আবার।
তো এরপর ক্লারার কথা ভাবতেছে এমসি আর বলতেছে যে যেহেতু এখানে এ র্যাঙ্ক বডি কার্ডটা অনেক বিরল হয়, মানে অনেক রেয়ার হয়, তো সেই জন্য হয়তো কৌতূহলবশত আমার দিকে তাকাচ্ছে। তো বাকি সবাই এখান থেকে চলে যাচ্ছে আর এমসি এখানে বলতেছে যে আমি ভালো, এখন আমাকে শুধু মাথা সোজা করে চলতে হবে। তো এখানে সিস্টেম বলতেছে তুমি এখানে এন্টার করছো একটা জায়গায়, যেই জায়গাটা এখানে তোমার লেভেলের চাইতে অনেক বেশি হায়ার লেভেল। তো এমসি এখানে গাছের কাছে দাঁড়ায় আছে আর বাকি সবাই এখানে ক্যাম্পের চারপাশে বসে আছে, আরাম করতেছে আর কি। তো এরপর একটা বডি কার্ড এখানে প্ল্যান বানাচ্ছে নকশা দিয়ে, বলতেছে যে আগামীকাল আমরা 2 নম্বর মন্দিরে দিয়ে যাব। যে প্ল্যান বানাচ্ছিল সে বলতেছে এটা একটা গোল চক্করের মতো একটা জায়গা, তো এখানে একটা বিট থাকতে পারে, তো খুব একটা বেশি বিপদ নাও হতে পারে। তারপর আরেকটা বডিগার্ড বলতেছে হ্যাঁ এটাই সবচাইতে ভালো এবং নিরাপদ জায়গা হবে যাওয়ার জন্য। এমসি এখানে গাছের পাশে দাঁড়াইছিল আর এখানে বলতেছে শুনে যে আমাদের এখানে শর্টকাট দিয়ে যাওয়া উচিত। তো এখানে এমসি বলতেছে যদি আমরা এখানে ক্যাম্প 3 দিয়ে যেতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি হবে, কারণ ওখানে একটা লুকানো গুহা আছে, তো সেটার মাধ্যমে অনেক তাড়াতাড়ি যেতে পারবো। তো এরপর সেই লোকটা অনেক ক্ষেপে গিয়ে এমসির উপর বলতেছে যে আমি আপনার চাইতে অনেক বেশি জানি, তো এই ক্যাম্প 3-তে যাওয়ার পথটা সম্পূর্ণ নিরাপদ নয়। তো এখানে আমাদের এমসি বলতেছে আমি চোখ বন্ধ করে তোমার চেয়ে ভালো পথ খুঁজে বের করতে পারি। গুহা পেরিয়ে যদি আমরা ডানবিল জঙ্গল জুড়ে যাই এটি অনেক দ্রুত হবে। তো একটা বডিগার্ড অনেক ভয় পেয়ে গেছে শুনে আর বলতেছে কি ডানবিল জঙ্গল, তো তুমি কি জানো সেখানে কি ধরনের দানব আছে? এমসি এখন মনে মনে বলতেছে যে তুমি কি মনে করো, আমি বলছি আমাদের এই পথটি নেওয়া উচিত কারণ আমি এটা পছন্দ করি। যদি আমরা দীর্ঘ পথের সাথে আমাদের সময় নেই তবে আমি আবিষ্কার হওয়ার পর্যন্ত এটি কেবল সময়ের ব্যাপার, মানে আর কি তার মিথ্যাটা আর কি ধরা পড়তে পারে। সে এখানে এই র্যাঙ্ক হওয়ার নাটক করতেছে, তারা খুব সহজেই জানতে পারবে যে আমি এখানে ক্লাসলেস একটা ক্যারেক্টার লেভেল 10। আমাকে আগে যেতে হবে, ভয় পেলে চলবে না, আমাকে সবসময় এমন ভান করতে হবে যে আমি কখনো ভয় পাই না। এমসিসি বলতেছে শোনো আমি এখানে ক্যাম্প 3 দিকে যাব। এরপর এমসি বলতেছে আমরা যদি পুরোহিতের স্ট্যামিনা বিবেচনা করি তাহলে কি দ্রুত পথ নেওয়া ভালো হবে না? এরপর এমসি বলতেছে আমি এই অনুরোধটি গ্রহণ করিনি যাতে আমি আমার অবসর সময়ের চারপাশে স্কাউট করতে পারি, তো আমার সময়টা অনেক মূল্যবান। এরপর এমসি বলতেছে এমন একজনের জন্য যে হঠাৎ করে নিজেকে অনুরোধ করতে বাধ্য করেছে, আমি নিশ্চিত চার্চের মতো কথাবার্তা বলতেছি, মানে আজে বাজে কথা বলতেছি। কল্পনা করতে পারতেছি যে এখন তারা কতটা বিরক্ত বোধ করতেছে আমার জন্য। এমসি এখানে পুরোহিতের কাছে জিজ্ঞেস করে যে বলতেছে তুমি কি মনে করো এখন? তো এই মেয়েটা এখানে বলতেছে যে আমার জন্য আমি দ্রুত সেখানে যেতে পছন্দ করব, তাই আমরা কি মন্টের কথা শুনতে পারি না? এরপর বলতেছে আমাদের ফেরার পথে আমরা তো রেমন্ডের প্রস্তাবিত পথটি নিতে পারি। তো আরেকটা বডিগার্ড বলতেছে তাহলে সেটাই করা যাক, যদি জিনিসগুলো বিপজ্জনক হয় তবে আমি বিশ্বাস করি যে আপনি জিনিসগুলো পরিচালনা করবেন, তাই না এ র্যাঙ্ক? এরপর এমসি এখানে বলতেছে চিন্তা করবেন না, তারপর মনে মনে বলতেছে যে এই পৃষ্ঠা মানে পুরোহিত যেহেতু আমার সাইডে চলে আসছে এটা অনেক ভালো আইডিয়া ছিল। তো এরপর কয়েকজন বডিগার্ড বলতেছে তাড়াতাড়ি ঘুমাও, আমরা এখানে কাল সকালে উঠবো আর উঠে অনেক দূরে যাওয়া লাগবে। তো এখানে সকাল হয়ে যায় আর এখানে এমসির ঘুম ভেঙে যায়। তো এমসি আর এখানে পুরোহিত একসাথে দাঁড়ায় আছে আর এমসি এখানে বলতেছে আমার পুরো শরীরটা কেমন যেন শক্ত হয়ে গেছে। তো এরপর এমসি ভাবতেছে যদি এটা আসলে একটা গেম হয় তাহলে রাতে ঘুমানোর পরে তো পুরো শরীর এবং ক্লান্তি দূর হয়ে যেত। এখন মনে হচ্ছে না যে আমার শরীরের ক্লান্ত দূর হয়েছে, তার মানে মনে হচ্ছে আমি আসল জীবনে মরে গেছি, তাই বলে এখানে দম ছাড়ছে। তারপর রেমন এখানে বলতেছে ওই মিস্টার এ র্যাঙ্ক তুমি কি সত্যি এখানে দেখেছো এখানে একটা কেভ আছে? এরপর এমসি বলতেছে তুমি যদি সামনের পথ দিয়ে সোজা যেতে চাও তাহলে ওয়ার ওলফ ট্রায়োটরি দেখতে পাবে, তো সেখানে একটু কেয়ারফুল থাকতে হবে। এরপর রেমন কোথায় যেন যাচ্ছিল, তো এটা শুনে এমসি দেখতেছে আর বলতেছে আরে আমি তোমাকে সতর্ক করেছিলাম আর তুমি পালাচ্ছ কোথায়? রেমন এখানে টয়লেট করতেছে আর বলতেছে আমার কি টয়লেট করার জন্য পারমিশন না লাগবে? এরপর এমসি বলতেছে গতকাল যা হয়েছে তা নিয়ে মনে হয় রেমন্ডের এখনো মন খারাপ হয়ে আছে। এরপর এমসি বলতেছে আমি এই সুযোগটি রেমন্ডের নাক চ্যাপ্টা করার জন্য ব্যবহার করতে পারি, তাই কি বলতেছে। তারপর পুরোহিত আসো এখানে একটু বিরতি নেওয়া যাক। তো বাকি সবাই এখানে বসে বিশ্রাম নিচ্ছে। রেমন্ডের পিছনে ওয়ার ওলফ চলে আসছে আর এটা দেখে রেমন্ড পলায় চলে যাচ্ছে, টয়লেট করতেছিল বেচারা। আর এখানে এমসির সিস্টেম বলতেছে আপনার টিমের সদস্য রেমন্ড এখানে বিপদে পড়েছে। তো
তারপর রেমন্ড চিল্লায় চিল্লায় বলতেছে এটা ওয়্যারউলফ চলে এসেছে, ওয়্যারউলফ আসছে। তারপর এমসি বলতেছে আমি তাকে বলেছিলাম যে নিজেকে কেয়ারফুল রাখতে, তারপরে এখানে শেষ হয়নি এইসব আর কি বলতেছে এমসি। তো এটা হচ্ছে সার্ভাইভিং উইথ অ্যান এসএস র্যাঙ্ক ইনভেন্টরি চ্যাপ্টার 4। তারপর একটা বডিগার্ড বলতেছে ওই মিস্টার এ র্যাঙ্ক, আমাদের না দেখে আমাদের সাহায্য করো। তারপর এমসি এখানে বলতেছে যে আমি এখানে তাকে সতর্ক করে দিয়েছিলাম, এখন সেই বিপদটা যেহেতু রেমন্ড নিজেই নিয়ে এসেছে, তো নিজেই এখানে সেই বিপদ থেকে বাঁচবে। তো বাকি সবাই এখানে বলতেছে কি সব আজেবাজে কথা বলছে এইসব। এরপর এমসি বলতেছে পুরোহিত আমার কাছাকাছি থেকো। তো পুরোহিত বলতেছে ঠিক আছে। এরপর এমসি বলতেছে মনে মনে এটা তাদের দক্ষতা সম্পর্কে ভালোভাবে বোঝার একটা ভালো সুযোগ হতে পারে। এমসি বলতেছে তারা আসলে এখানে ডি র্যাঙ্কের বডিগার্ড, তো যদি সবাই একসাথে লড়াই করে তাহলে এখানে 100 লেভেলের বডিগার্ড হতে পারে। তো এটা বলে এখানে দেখা যাচ্ছে ওয়্যারউলফসের 2-3টা স্ল্যাশ মারছে আর অনেক আহত হয়ে গেছে ওয়্যারউলফ। তো দেখা যায় এখানে টিম বানায়া ওয়্যারউলফসের উপর অ্যাটাক করতেছে আর সব ওয়্যারউলফসকে মারতেছে। তো এখানে ওয়্যারউলফগুলো একা একা গেলে পরে সহজে মারা যায়, কিন্তু যখন ওয়্যারউলফ টিম সহ মিলে অ্যাটাক করে তখন হয়তো মারা সম্ভব হয় না। এরপর এমসি তাদের উপর নজর রাখতেছে। তো এখানে রেমন্ডের উপর 2টা নেকড়ে এসে অ্যাটাক করছে। তো বাকি সবাই এই নেকড়েগুলোকে ঠেকানোর চেষ্টা করতেছে। তো আমাকে তাদের দেখাতে হবে যে আমি আসলে একটা এ র্যাঙ্ক বডিগার্ড, তো সেই জন্য এটা আমাকে করতে হবে, যদি এটা নাটকও হয় তারপরেও। এরপরে এমএসি এখানে একটা আর্টিফ্যাক্ট বের করছে, তো সেই আর্টিফ্যাক্ট দিয়ে লড়াই করার জন্য যাবে আর বলতেছে যে এটা একটা ভালো প্রদর্শন করা যাবে এই আর্টিফ্যাক্ট দিয়ে। এরপর এমসি বলতেছে আমি তাদের সাহায্য করার জন্য যাচ্ছি। তো এখানে পুরোহিত বলতেছে ঠিক আছে যাও। তো এরপর এমসি বলতেছে যে একটা বডিগার্ডের সাথে 2টা ওয়্যারউলফ বা একটা ওয়্যারউলফ সাথে লড়াই করার ক্ষমতা আছে। সেখানে বলতেছে যে আঘাত ছাড়াই শেষ করা সম্ভব, তাদের পক্ষে একটু কঠিন হতে পারে, যারা একটি নির্দিষ্ট দক্ষ ওয়্যারউলফ সম্পর্কে না জানে তাহলে এরকম সমস্যা হতে পারে। এমসির সামনের দিকে যেতে যেতে বলতেছে তোমরা সবাই এক সাইডে দাঁড়াও। রেমন্ড এখানে বলতেছে কি হচ্ছে এখানে। এখানে আমাদের এমসি কে দেখে বলতেছে ও তুমি এতক্ষণ বসে থেকে খালি দেখতেছিলে না, এখন আসছো আমাদের সাহায্য করার জন্য। তারপর এমসি এখানে একটু খেপে যায় রেমন্ডের উপর। তারপরে এখানে সেই মনস্টারের দিকে তাকায় রাগি চোখে। এমসির উপরে এখানে সেই মনস্টারটা অনেক খেপে যায় আর এখানে রাগ করে এমসির উপরে আক্রমণ করার জন্য চলে যাচ্ছে। তো এই এমসির উপর না আর কি রেমন্ডের উপর আক্রমণ করতেছে। তো রেমন্ড এখানে দেখে বলতেছে এইসব কি হচ্ছে আমার সাথে। তো দেখা যায় অনেক দ্রুত সেই ওলফটা রেমন্ডের উপর আক্রমণ করার জন্য চলে যায়। রেমন্ড এখানে তার নিজের শিল্ড দিয়ে ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু সেই শিল্ডটা এখানে 2 ভাগ হয়ে যায়। রেমন্ড তো এইসব দেখে অনেক অবাক হয়ে দেখতেছে। আমাদের কিম জন্য এখানে হিরোর মতো এন্ট্রি মারছে আর এসে এখানে মনস্টারটাকে ঠেকাই নেছে, চলে যাও এখান থেকে তাই বলতেছে এমসি। এমসি এখানে এই মনস্টারটার সামনে দাঁড়ায় আছে। এই ওলফটা কেমন যেন দেখতে অন্যরকম লাগতেছে, মানুষের মতো বডি। তো এমসির এক অ্যাটাক খেয়ে এখানে আর সহ্য করতে পারেনি, পরে নিচে পড়ে যায়। তাদের চোখে দেখো তাই কি বলতেছে কে যেন। এমসির অ্যাটাকটা দেখে অবাক হয়ে বলতেছে কি সে একটা অ্যাটাকের ফলেই সেই মনস্টারটা মরে যায়। তো এমসি আমাদের বোঝাচ্ছে যে একটা উলফ মনস্টার যখন মরে যাবে তো ঠিক সেই সময় তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই শত্রুটাকে মারার চেষ্টা করবে। এইসব দানবদের সাথে লড়াই করার জন্য আমি একটা ঔষধি গাছ নিয়ে এসেছি। যেহেতু আমি সব ধরনের জন্তু জানোয়ারদের আক্রমণগুলোকে আমি সব মুখস্থ করে ফেলেছি, এখন আমার কোনো সমস্যা হবে না। তারপর সবাইকে যেতে বলতেছে। এরপরে এমসি একটা উলফের কাছে গিয়ে বলতেছে একটা 100 লেভেলের মনস্টার, এটা খুব বেশি বড় পার্থক্য নয়। এমসি বলতেছে যে প্রথম অ্যাটাকটা হচ্ছে ডান থেকে বামের দিকে যাবে, তো সেই অ্যাটাকটা ডজ করতে হবে। তারপর বাম থেকে আবার ডানে আরেকটা অ্যাটাক আসবে, সেটা ডজ করতে হবে। তো যখন মনস্টারের কাছ থেকে দূরে চলে যাব তখনই এই আর্টিফ্যাক্টটা চালু করতে হবে। হঠাৎ করে এখানে তার পিছনে যে এখানে মারতে হবে। তো এটা বলে মনস্টারের পিছনে যে একটা বাড়ি দিয়েছে আর মনস্টারও এখানে নিচে পড়ে গেছে আর এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। সিরিজটা খুব একটা বেশি মজা লাগতেছে না, তো আপনাদের কেমন লাগতেছে এটা একটু কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব, আর না লাগলে আর বেশি কন্টিনিউ করব না। আজকে যেহেতু একটা শুভ বিজয় দিবস, তো এটার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে যদি কোনো নতুন মানোয়ার নাম থাকে তো সেগুলো একটু শেয়ার করতে পারেন, তো সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব বাংলাতে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর 490টা সাবস্ক্রাইবের জন্য ধন্যবাদ।